মুক্তাঙ্গন কবিতা চর্চার আসরে সবাইকে সুস্বাগতম। আজকে রিনাদির অ্যাবসেন্টে আমি রিনাদির ক্লাসটা নিচ্ছি। তোমাকেও শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ। রিনাদি একটু বিশেষ কাজে আটকে গেছে, ওই জন্য বলেছে আমাকে নিয়ে। ঠিক আছে, প্রথমেই আমি দেবশ্রী ম্যামকে ডাকবো। আচ্ছা, তার আগে আপনারা সকলেই জানেন যে শক্তি চট্টোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাগুলিও আমাদের করা হচ্ছে। তো তার ওইগুলো যদি থাকে আপনাদের করার করবেন, আর না থাকলেও আপনাদের নিজের মতন করে যেটা করে এনেছেন সেটাই করবেন। ঠিক আছে দেবশ্রী ম্যাম? হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি গত সপ্তাহে ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেছিলাম, আর এই সপ্তাহে শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতাটি বলছি। দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার। খুব সুন্দর হয়েছে, বেশ আবেগ দিয়ে ভালো বলেছেন। ধন্যবাদ। খুব ভালো হয়েছে। আচ্ছা, মিনতি ম্যাম আপনি বলুন। মিনতি ম্যাম শুনতে পাইনি। ঠিক আছে দেবজানি দি, তোমারটা আনমিউট হয়ে যাচ্ছে, তুমি বলে দাও আগে, দিয়ে মিউট করে দেবে। আচ্ছা, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। না আচ্ছা, দেবজানি দি আগে বলে দিক মিনতি ম্যাম। আচ্ছা, সকলকে শুভেচ্ছা জানাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী। শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা, দুটো হাত সামনে পেতে রাখা, ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে। যে কেউ ভাববে দিনকানা এক হেঁজি পেঁজি ৭২-এর রিফিউজি বুড়ি। আঁতুড় ঘাড়ে আমার মুমূর্ষু মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন। এ ডাঁটো শরীরে স্তন্য পান করেছিলুম, প্রতিদিন শুষে নিয়েছি রক্ত। ধাইমার কুঁড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি। রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্ষেতা করতেন। মা মাসিদের কাছে পরে কতবার শুনেছি সেই গল্প। আমার ভেদ বমির সময় অমাবস্যার মধ্যরাত্রে স্নান করে তুলে এনেছিলেন গন্ধবাদালির পাতা। সত্যপীরের দরজায় মানত করেছিলেন আমলকি। প্যান্টের পকেটে হাত দিয়ে আমি সিকির বদলে 10 নয়া খুঁজছিলাম। দিনকানা বুড়ি চাইছিল, দুটো পয়সা দে বাবা। ধাইমা, তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল, দেখিয়েছিলে পৃথিবী। ধাইমা, এ কোন পৃথিবী আমায় দেখালে? বুড়ি সর্বনাশিনী, আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে? আমি আর কত কিছু হারাবো। My fingers grouped in the pocket for a smaller coin, while the old blind woman pleaded, give me something, anything. My dear nuts, you first opened my eyes with rose water and showed me the world. My nuts, what is the world you showed me? You hag,
You wish. Why did you nourish me into the inconceivable world? How much more must I lose? নমস্কার। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা দেবযানীদি, তুমি বলো। হ্যাঁ বলে, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক আমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব। আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। নমস্কার। হ্যাঁ, ভালোই শুরু করেছিলে, তবে একটুখানি তোমার ওই আটকে আটকে যাচ্ছিল, একটু ছন্দপতন হয়েছে, কিন্তু তুমি বেশ এখন ভালোই করছো। একটু একটু চেষ্টা করছি। হ্যাঁ, একটু করে পড়ে নেবে ভালো করে, তাহলে আর মাঝখানে ওই এটা হবে না। গলাটার সমস্যা বলে না, আমি একটু আটকে আটকে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাহলে বেশ ভালোই শুরু করেছিলে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তন্দ্রাদিকে রাখো, তন্দ্রাদি। তন্দ্রাদি, হ্যাঁ তন্দ্রাদিকে ডাকবো। তন্দ্রাদি আগে বরার দিকে ছেড়ে দিই, বরার দি খুব তাড়াতাড়ি করেন, ওনার কাজ থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কৃষ্ণা বরার দি, বলুন ম্যাম। বরার স্মৃতির দি, হ্যাঁ হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো, আমার গাছপালা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব তো, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমি মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাথা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট
আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখো শহরের রাস্তায়? তবে এইসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো। আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। নমস্কার। বাহ! খুব ভালো হয়েছে। এটা বোধহয় স্মৃতির শহর 15 বোধহয় না? মানে জানি স্মৃতির না, শহর উনি অনেকগুলো লিখেছেন। 26 টা না কত এরকম হবে। সেরকম কিছু দেয়া নেই, তবে এটা শহর স্মৃতির শহর 15 মনে হচ্ছে। ঠিক আছে। তন্দ্রাদি, শুরু করো। তোমার ডালি হ্যাঁ, দারুণ। সেই শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য ধন্যবাদ ও আমন্ত্রণ জানাই কবিতা শোনার জন্য। কবিতাটা যদিও আমার খুব ছোট। শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতে করা নাড়া। অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। বাহ! নমস্কার। আর তোমাকে বলার কিছু নেই। থ্যাংক ইউ। এই অবনীটা কে? এখানে সবাই চিনবে। অম্বরীশ সিরিয়াল করে। হ্যাঁ হ্যাঁ, অম্বরীশের বাবা হচ্ছে অবনী। অবনী, ওই হ্যাঁ। অবনীকে নিয়েই উনি লিখেছেন। সকালবেলা উনি আসতেন আর অবনী অবনী করে নাকি পাড়ার এ থেকে ডেকে ডেকে বলে, পাড়ার লোকজনও শুনতে পেতেন, অবনী অবনী বাড়ি আছিস বলে ডেকে ডেকে বলতেন। খুব সুন্দর হয়েছে। হুম। আচ্ছা, এবার কৃষ্ণাদি আছে ব্যাঙ্গালোর। কৃষ্ণাদি ছিল মনে হচ্ছে। কৃষ্ণাদি আছি ব্যাঙ্গালোরে। আছি হ্যাঁ আছি হ্যাঁ, নাম শুনিয়ে দাও তোমারটা। শুভ সন্ধ্যা সবাইকে। আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গ্রাম্য দৃশ্য কবিতাটি আবৃত্তি করছি। একটি গ্রাম্য দৃশ্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মাটির দাওয়ায় খুদে মাস্টার, ক্লাস 6 গুটুলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা। চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটি, তার মন নেই পড়াশোনায়। ছটফটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনি। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা। কাতর গলায় জানালো, গুটুলি, এবার আমায় ছেড়ে দে। গুটুলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও। যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না। ভারী ফাঁকিবাজ।
এখনো নিজের নামের বানানটা শেখনি, দীর্ঘইকার লিখতে দুবার চক্ষরিখানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানালা। এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত। রান্না বান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি? সেসব জানি না, পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুটুলি, কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6 এর ছেলেটা। নমস্কার। বাহ! খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটুখানি গলাটা পরিবর্তন করে দিই। দেবাশিস স্যার, আপনি বলুন। আমাকে একটু পরিবর্তন করতে চাইছি। কেন, পরে রাখবো? না, ঠিক আছে, একটাই তো দেবাশিস স্যার আছে সর্বসাকুল্যে। তাই বটে। ঠিক আছে, আমি বলছি। এক সেকেন্ড। শক্তি চট্টোপাধ্যায়ের আজকে বলবো একটা কবিতা, ছোট্ট কবিতা, আমাদের সম্পর্ক। ঈশ্বর থাকেন জলে, তার জন্য বাগানে পুকুর আমাকে একদিন কাটতে হবে। আমি একা, ঈশ্বর থাকুন কাছে, এই চাই জলেই থাকুন, জলের শান্তিটি তার চাই। আমি এমনই বুঝেছি, কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখাই দায়। তিনি তো মানুষ নন, তাছাড়াও দূরের বাগানে থাকলে শূন্য দূরত্ব আমাদের সম্পর্ক বাঁচাবে। এইটুকুই। বাহ! খুব সুন্দর। মানেটা, মিনিংটা খুব সুন্দর। ছোট হলেও অনেক কিছু বুঝিয়ে দিল। একদম। ঠিক আছে, এবার আমি একজনকে ডেকে নিচ্ছি যার কাছ থেকে আমি কিছুটা শিখতে চাই। আমাদের তপতিদি। রোজ শেষে শোনা হয়। হ্যাঁ, আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটা বলছি। এটা মানে কবি নিজের ভেতরের অন্তরের, আমাদের একটা অন্তরে একজন বাস করেন, তারই ইচ্ছাতে আমরা কিন্তু চলি, সেটাকেই উনি উৎসর্গ করে লিখেছিলেন। ও হে অন্তর মম, মিটিছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায়, পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠির পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া, মরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, কি জানি কিসের আসে, লেগেছে কি ভালো, হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেথে চোখি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ, মম যৌবন বনে, কি দেখেছ বধূ মরম মাঝারে, রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত,
কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ? যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজ কি হয়েছে ভোর? ভেঙে দাও সভা তবে আজিকার মতো, আনো নবরূপ, আনো নব শোভা, নতুন করিয়া লহ আর বাড়ি চির পুরাতন মোরে, নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার। কিছু বলার অপেক্ষা রাখে না। বাবা, এটা আমারও খুব প্রিয় কবিতা, খুব ভালো লাগে এই কবিতাটা। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভালো, এত সুন্দর কথাগুলো, হ্যাঁ খুব ভালো লাগে। ভীষণ ভালো কবিতা হুম। এটা। হুম। আচ্ছা, মিতা ম্যাম কোথায়? দেখা দাও। দেখা দিতে হবে। পারো আচ্ছা, দিতে? দিচ্ছি। কি হবে, আমরা তো সবাইকে পাই, তোমাকে তো পাই না। হ্যাঁ, আমাকে পায় না, কে পায় না? ওকে তো আমরা আমাদের মতো করে পাই না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট। আমি আজকে কবিতা যেটা পড়বো, আরে কোথায় চলে যাচ্ছে বাবা। আমার কবিতাটির নাম হলো, এটি একটি জীবনবোধের কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের। সে বড় সুখের সময় নয়। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভেতর পা, বুকের ভেতর বুক, আর কিছু নয়। আরো অনেক কিছু। তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভেতর পা, বুকের ভেতর বুক, আর কিছু নয়। হ্যান্ডস আপ, হাত তুলে ধরো, যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায়। কালো গাড়ির ভেতরে আবার কালো গাড়ি, তার ভেতরে আবার কালো গাড়ি। সারবন্দি জানালা, দরজা, গোরস্থান, ওলট পালট, কঙ্কাল, কঙ্কালের ভেতরে সাদা ঘুণ, ভেতরে জীবন, জীবনের ভেতরে মৃত্যু। সুতরাং মৃত্যুর ভেতরে মৃত্যু, আর কিছু নয়। হ্যান্ডস আপ, হাত তুলে ধরো, যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায়। তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে, কিন্তু অন্য কোনো গাড়ির ভেতরে, যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে, পলেশ তারা মুঠো করে বট চারার মতন। কেউ না কেউ, যাকে তুমি চেনো না, অপেক্ষা করে থাকে পাকার আড়ালে, শক্ত কুড়ির মতন মাকড়সার সোনালি ফাঁস হাতে। মালা তোমাকে পরিয়ে দেবে তোমার বিবাহ মধ্যরাতে, যখন ফুটপাত বদল হয়, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। মনে করো গাড়ি রেখে স্টেশন দৌড়াচ্ছে, নিবন্ত ডুমের পাশে তারার আলো। মনে করো জুতো হাঁটছে, পা রয়েছে স্থির, আকাশ পাতাল, এতল বোতল। মনে করো শিশুর কাঁধে মরার পালকি ছুটছে নিমতলা পরপারে। বুড়োদের লম্বালম্বি বাসর ঘড়ি নাচ,
সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। তখনই পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়ালে কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে, বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভেতর পা, বুকের ভেতর বুক, আর কিছু নয়। নমস্কার। বারে, মুখটা যদিও দেখতে পেলাম না, কিন্তু তুমি নিজেই শুনে ভাববে তুমি মানে কতটা করেছো। দারুণ, খুব ভালো হয়েছে। দিদি যে এত জোরে জোরে বলতে পারে সেটা জানি না। সেটাই তো, আমি সেটার কথাই বলছি, মানে নিজে আগেরটার এখনটা শুনলেই ভাবতে পারবে যে কতটা উন্নতি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। শেষটাতে আমার কান্না এসে গেল গো, শেষটা হ্যাঁ, খুব ভালো হয়েছে। ওটা শুনেই তো আমি ভাবছি বাহ, দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবারে রামদাস বাবু, আপনি শুরু করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করুন। আচ্ছা, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বড় কবিতা, খুব বড় বটে, শহরের একটি দৃশ্য। প্রেসার কুকারের সিটি বেজে উঠল যেই, সঙ্গে সঙ্গে এলো টেলিগ্রাম। বছর দেড়েক ধরে যে বুক ছিল স্যানাটেরিয়ামে, সে আজ সকালে চলে গেছে। বাড়িতে শোকের ছায়া ঠিক নেমে না এলেও এ মুহূর্ত থেকে কালা শৌচ। প্রেসার কুকার নামলো, দমকা সুগন্ধ তার উপরে ছড়ানো দীর্ঘশ্বাস। কলতলায় হারানের মা তখন বাসন মাজছিল। চার হাজা ধরা হাতে সবসময় জ্বালা আর জ্বালা, ভাগ্যটা খুলল তারই। সবটা মাংস ঢেলে অ্যালুমিনিয়াম ডেকচিতে দেয়া হলো তাকে উপহার। তবু তার মুখটা গুমট, যেরকম রোজই থাকে, তার কোনো মতামত নেই। তখন হাওয়ায় উড়ছে রাধা চূড়া, জারুলের রঙিন পাবড়ি, কপিং পেন্সিলে আঁকা মেঘের গা ঘেঁষে যায় একসার হাঁস। ডেকচিটা হাতে নিয়ে হারানের মা রাস্তায় বেরিয়ে এসেছে। তাকে আরো এক বাড়ির কাজ সারতে হবে। তার পাশ দিয়ে হেঁটে যায় দুই যুবক যুবতী, তাদের নিবিড় হাস্যময়তার মধ্যে আছে কিন্নর লোকের দৃশ্য। পাশে পার্ক, সেখানে আনন্দে খেলে ঝাঁক ঝাঁক দেব শিশু। হাতে হাতে আইসক্রিম, পায়ের তলায় ভাঙে বাদামের খোসা। ঠিক এই সময়ে ইথারে ছড়াচ্ছে এক কোকিল কণ্ঠীর গান, বেদনা মধুর। অপর বাড়ির কাজ সারতে লাগলো 1.5 ঘন্টা। ডেকচিটা রাখা রইল সিঁড়ির তলায়। সেখানে ঘুরঘুর করে ফুটফুটে 3টে বেড়াল। এ বাড়িতে শিশু নেই। বিড়ালেরা এতই আদুরে, সবসময় খাবারে অরুচি। তারা কিছুই ছোঁয় না, শুধু গন্ধ শোকে। মণিবাণীর দয়াবতী সন্ধেবেলা পিয়ানো বাজান। এ বাড়িতে ঝি চাকরও চা খায় 2 বার। বড় রাস্তা পার হতে একবার হারানের মাকে যে গাড়িটা দিতে পারত চাপা, তার গাঢ় নীল রং ঝকঝকে সুন্দর। ভিতরে কুকুর আর প্রভু, সকলই বিদেশি। শোলেই তো ঘন্টা নেড়ে দমকল ছুটে যায় অনির্দিষ্ট দূরের জগতে। নতুন বাড়ির গন্ধ, বারান্দায় সারি সারি টব, বিবাহ বাসর থেকে ভেসে আসে বিখ্যাত সানাই। রেল লাইনের পাশে বস্তি, তার মুখটায় জমে আছে পুরনো কাদা ও জল। ইট ফেলে পথ, খড় গোবরের গন্ধ, লণ্ঠনের বুক চাপা আলো, অসভ্য মেয়েলি হাসি এবং ঝগড়ার ঐকতান। হারান হারিয়ে গেছে বহুদিন, নামটাই আছে। তাছাড়া রয়েছে বেঁচে আরো 5টি এবং বৃদ্ধটি।
হঠাৎ বাতাস এসে ধুয়ে গেল আধো অন্ধকার ঘরটাকে। সকলে চেঁচিয়ে উঠল, কি 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 কি? বেশি হুড়োহুড়ি করে দুজনে আছাড় খায়, তিনজন কাঁদে। সবচেয়ে ছোটটি ন্যাংটো, বেশি লোভী। ঢাকা খুলে ভিতরে হাতটা ডোবাতেই বুড়ো ধরে তার কান। চুল টানে অন্যান্য ভাইয়েরা। যে এনেছে সে শুধুই দেখে ক্লান্ত পক্ষী মাতা। রেশনের সবটুকু আটা মেখে রুটি গড়া হলো। তোলা উনুনের আঁচে 6 জোড়া চোখের দুটি অপেক্ষা মানে না। এ সময় জ্যোৎস্না ভেঙেছে বনে। নগরে নিত্যন ছবির উৎসব আছে কোনোখানে। কোথাও বা অপ্সরীরা তুলেছে রঙের তীব্র ঝড়। আছে মৃত্যু, আছে দুঃখ, আছে শান্তি, অনন্তের দীর্ঘ জেগে থাকা। এরই মধ্যে একবার দাঁড়াও সুন্দর, এই অন্ধকার ঘরে ক্ষণকাল থেমে যাও। তোমার অনেক ছদ্মবেশ, অনেক ব্যস্ততা, তবু একবার দেখে দাও সর্বাঙ্গ সমেত দুটি মুরগি। চুরি নয়, প্রকৃত মশলায় রান্না। তার সামনে মেলে থাকা চকচকে উৎসব কটি চোখ, ক্ষুধার্ত মধুর হাসি। জীবনে প্রথমে কিংবা শেষবার তবু এই মুহূর্তটি তোমাকে চেয়েছে কাছাকাছি। অন্তত ন্যাংটো ও লোভী শিশুটির কাঁধে হাত রাখো একবার। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। বিথিকাদি চলে এসো। হ্যাঁ বলছি, দাঁড়াও। এর আগের দিন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলেছিলাম, আজকে শক্তি চট্টোপাধ্যায়ের এক একটা কবিতা বলার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে, একবার বলো। তুমি, একবার তুমি কবিতার নাম। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন নগ্ন কবিতার ব্যবহার, যেন ঢেউ, যেন কোমরটুলির সলমা চুমকি জরি মাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত যেন দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই। পাথরের ফাঁক ফোঁকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো গড়তেও মন চায়, আমরা ঘর বাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। নমস্কার। বাহ, খুব সুন্দর। আর বেশ মিনিংটাও খুব ভালো। দারুণ পড়েওছেন। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। খুব সুন্দর। চেষ্টা মাত্র। না, এরকম চেষ্টা, তুমি তো আগে কিছুই বলতে না, এখন কত সুন্দর বলছো। চেষ্টা করলে খুব কি না ভালো। হয়। হ্যাঁ, একদম খুব সুন্দর হয়েছে। আচ্ছা লক্ষ্মীদি, তোমার হাসি মুখটা একটু দেখা দিলাম। ঠিক আছে, আমি বলছি নাকি। এই শোনো না, আমি না মানে তন্দাদির কাছে মানে ক্ষমা চাইছি, তন্দাদির কবিতাটাই আমি করছি, বলার বলো, চেষ্টা কিছু করছি। অসুবিধা নেই, একটা কবিতা হতেই পারে, ওরকম তো হতেই পারে না। সেটা না, না দিদি তো ভালো করে বলেন, আমি তো অত দিদির মতো করে বলতে পারবো না, তার তাতে জন্য কি হয়েছে, ক্ষমা প্রার্থী। বলো বলো। ঠিক আছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবনী বাড়ি আছো।
এখানে কিন্তু অবনী, তুমি যেটা বললে অবনী বলতে সবাই জানো পৃথিবী বা ধরিত্রী, কিন্তু এখানে অবনী কিন্তু কবি নিজের অন্তরাত্মাকে এটাকে বোঝাচ্ছে এই কবিতাটা না, ছোট। অবনী হচ্ছে তোমার ওই যে অম্বরীশের বাবা। না, যতই হোক এইখানে এই কবিতাটা ছোট, কিন্তু এর মানে গভীর খুব, মানে এর মানেটা খুব গভীর, জানো। আর এখানে অবনী মানে কবি নিজের অন্তরাত্মাকে, মানে এই যে ঘুমিয়ে থাকার কথা যে বলছে না, মানে এটা ঘুমিয়ে থাকা না না, তুমি ওই গল্পটা শুনবে, আমি পরে তোমাকে বোঝাবো। ওইটা অম্বরীশ নিজেই একটা ইন্টারভিউতে বলেছে। আচ্ছা 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 আচ্ছা। তো এটা যাই হোক, মানে এই কবিতাটা মানে ছোট, কিন্তু এর মানে গভীরতা প্রচুর আছে, বুঝেছো, গভীর আছে, মানে দেখলে মানে একদম খুব ভালো। ওটা প্রতিদিন শক্তি চট্টোপাধ্যায় সকালবেলা প্রতিদিন আসতেন ওদের বাড়িতে, অবনী অবনী ডাকতে ডাকতে। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, মানে এটা মানে উনি বলতে সমাজের মানুষ কি বলতো, এখন তো কেউ তোমার বিপদ আপদে চট করে তো কেউ বেরিয়ে আসে না, ওই দরজা বন্ধ করে থাকে, বুঝলে তো, ওই যে ওইটার জন্যই দরজা বন্ধ করা, ঘুমের কথা, এটা শোয়ার কথাটাই উনি এখানে তুলে ধরেছে, বুঝলে তো। এটা আমিও একমত, মানে এটা কিন্তু অবনী বাড়িয়েছে অম্বরীশের বাবা যেমন, তেমনি ব্রততীর কথায় কিন্তু লেখা আছে যে এ যেন ঘুমিয়ে থাকা চেতনায় বিবেকের আঘাত, ঘা দেওয়া। আমরা তো নিত্য নৈমিত্তিকার বেড়া জালে আটকে গতানুগতিক চালে চলতে থাকি, তখন যেন আদো ঘুম আধো জাগরণ থেকে টেনে তোলে বিবেকের তাড়না। এটা সেই উপলক্ষে উনি কিন্তু লিখেছিলেন। অম্বরীশের বাবাকে উদ্দেশ্য বলেছিল ঠিক কথাই, কিন্তু এর মিনিংটা ইন্টারনাল, মানে যেটা আমরা বলছি অন্তর্নিহিত যে অর্থ, সেটা কিন্তু আপনার সঙ্গে আমি একমত। আমি সেটাই বলতে চাচ্ছি, মানে কবির ভেতরে ওটা মানে সমাজের মানে এগিয়ে আসছে না, জেগে থাকছে, মানে উনি ঘুমাতে পারছেন না, ওনাকে ওই যে পড়ানো দিচ্ছে আর কি। ঠিক আছে, এটা জানা হয়ে গেল, এটা জানতাম না, শুরু করে দাও। মানে এর প্রতিটা ছত্রে ছত্রে মানে যেটা আছে, দেখুন কবিতার বহিরঙ্গে দেখি পাহাড়ের সানুদেশে যেখানে মেঘ গাভীর মতো চড়ে, একটা শান্ত পল্লী, বৃষ্টিতে বেড়ে ওঠা সবুজ ঘাস বাড়ির দরজায়, নিস্তব্ধতা খান খান করে অতিথির করনারা, অবনী বাড়ি আছো। এটা এইরকম ভাবে উনি কবিতাটা খুবই জনশ্রুতি, যে উনি ছিলেন খুব কড়া পানি অবিনস্ত একটা শক্তি। শান্তিনিকেতনের রাতে গন্তব্যে না পৌঁছে উনি কিন্তু কড়া নাড়তেন ভুল বাড়িতে। সেইখান মানে কবিতাটার এক একটা জায়গায় এক এক রকম মিনিং, এটা নিয়ে কবিতাটাকে উনি উপস্থাপনা করেছেন। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু ঢুকে পড়লাম বলে ক্ষমা চাইছি, আমার ভালো লাগছে। না না না, এটা জানা ছিল না, ঠিকই আছে, এটা জানা ছিল না, আমাদের জানা হয়ে গেল, ভালোই করেছে। ঠিক আছে, আমি একটু পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরাও সবাই জানতে পারলাম, খুবই ভালো লাগলো ব্যাপারটা। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনে রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পড়ার মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? অবনী বাড়ি আছো? নমস্কার। বাহ, ভালো বলেছো। খুব সুন্দর লক্ষ্মী, ও ভয় পাচ্ছিল কিন্তু খুব ভালো বলেছে। খুব ভালো আসলে বলেছে। মানেটা বুঝে নিতে, ওই যে বলছিল না মানেটা, ওই মানেটা বুঝে নিতে তো, যার জন্য খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ব্যাপক হয়েছে লক্ষ্মী। হ্যাঁ। আচ্ছা, তুমি দেখা দিতে, তুমি বলো, তুমি অনেকক্ষণ জয়েন করেছো, আমার পরেই তুমি জয়েন করেছো। আচ্ছা, আমি আমার আগের বার আমাকে পানিশ করা হয়েছিল যে আমি করিনি বলে দুটো কবিতা, আমি একটাই করছি। হ্যাঁ হ্যাঁ, একটাই। ঠিক আছে। আমি শক্তি চট্টোপাধ্যায়ের ডোঙ্গরপুরের সন্ধ্যার কথা কবিতাটা চেষ্টা করছি। এ অঞ্চলে কখনো আসিনি, শীতের সকাল ফুঁড়ে কাঁটা বাবলার বন জুড়ে কালো পথ এখানে এনেছে। দুদিকেই ধুলো মাখা জমি, দূরে বহু দূরে খোড়ো গ্রাম, মানুষেরা দীর্ঘ পেশিময়,
পাতালে ডাঙ্গস মেরে জল টেনে আনে, পরিশ্রম করে দুটি হাত ভরে ফুটটার দানায় বাঁচা কষ্টকর, তবুও বাঁচে। পাহাড় পেঁচিয়ে পথ ওঠে, পথ নামে নাভির গুহায়, সেখানে শানুর শান্তি মেখে উট চড়ে। রঙের ছটায় জলে রাজপুতানির গুঁড়ো চোখ, আলস্যের ছায়া নেই। আরাবল্লী পাহাড় শ্রেণীতে ডোঙ্গরপুরের বাংলো থেকে দেখা যায় রাজবাড়ি, ভাঙা দুর্গ, অসীম ষষ্ঠ হ্রদের, সেখানে আধো ওড়ে পাখি পড়ে হাজার হাজার হাঁস। আমরাও উড়েই এসেছি অজানা অচেনা এই সীমান্ত শহরে, ডোঙ্গরপুরের এই হিম বাংলো ঘরে। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। এটা কে বলতো? সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা বিমলা দি, আচ্ছা একটা সুখবর জানিয়ে দিই, ক্লাসের মাঝে আমাদের দিদিমণিও উপস্থিত হয়েছেন, জয়েন করেছেন। বাহ। আর ওই নির্মলা সাহাও আছে। হ্যাঁ, না না, আমাদের দিদিমণি বলতে আমি রিনাদিকে বললাম। হ্যাঁ, বুঝতে পারছি। নীলা কথা বলছি দিদি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে নির্মলা সাহাকেও দেখলাম একবার। হ্যাঁ, ও জয়েন করেছেন পরে দেখ। আচ্ছা বিমলা দি আগে বলেন। হ্যাঁ, আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা বলছি। চুপ করে আছি তাই সে ভেবেছে, চুপ করে আছি তাই আমি সকলই মেনে নিয়েছি। সে জানে না কোন তমসার পারে বাঁধা আছে তাঁবু। সে ভেবেছে বকুলতলায় যাকে নিত্য দেখা যায়, সে কখনো দুপুর রোদ্দুরে একা বাইরে বেরোবে না। সে ভেবেছে জীবন দিয়েছে যাকে হলদে ঝুমঝুমি, খেলা ঘরে যার বেলা টুকিটাকি সান্ত্বনা পেয়েছে, সে কখনো দেখবে না দুহাতের সোনালি শৃঙ্খল। সে জানে না নদী প্রান্তে যে আছে সেই চেনে সর্বনাশ কাকে বলে। নমস্কার। বাহ, ছোট ছিল কিন্তু খুব ভালো কথাগুলো। হ্যাঁ, খুব ভালো। শিউলি দি, কবিতার ডালি সাজাও। আমার তো বলা হয়ে গেছে। তুমি কখন বললে? স্যার বলে দিয়েছে আমার হয়ে। স্যার বলে? আমার তো বলা হয়ে গেছে। ওই কবিতাটাই করেছি, স্যার বলে দিয়েছে। ঠিক আছে, বললি বা কি হয়েছে? হয়তো লক্ষ্মী দিও তো। হ্যাঁ, ঠিক আছে, আমি ভালো বলতে পারিনি, আপনি আরো ভালো বলুন। না না, আপনি ভালো বলে বাবা, আপনার কণ্ঠস্বর আর আমার কণ্ঠস্বর। কণ্ঠস্বর যাই হোক না কেন, বলাটা তো আপনি ভালো বলবেন, বলুন না। শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্ক। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান? মানবতার না ভালোবাসার? মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, এই দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম আপনি কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। নমস্কার। দারুণ বাহ, দারুণ দারুণ খুব দারুণ। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
কবিতাটাও খুব ভালো। হ্যাঁ, এইটা আমি গত সপ্তাহে বলেছিলাম। কিন্তু এইটা তো আমি আজকে বলিনি। এটা আমি বলেছিলাম গত সপ্তাহে। হ্যাঁ ঠিক, আজকে আমারটা অন্য ছিল, এটা আমাদের হুম। সম্পর্ক ছিল কথা, মানে এটা আমার কবিতাটার নামটা ছিল। যাকে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আলাদা হয়েছে, ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, তৃপ্তিদি নিশ্চয়ই আজকে নিউজ রিডিং আছে, বলে দাও। আমি একটু পরে করছি, হ্যাঁ আমি রেডি আচ্ছা, নাই তাহলে একটু। তাহলে হ্যাঁ। বুলবুল দিকে ডেকে নি। বৈশাখী, বলো। বলছি তো আমি একটু বেরোচ্ছি না, আমার এই বৌমার বাবাকে একটু দেখতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এসো এসো, ঠিক আছে। বুলবুল দি। হ্যাঁ বলছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌরুদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, নির্মলা দি। আমি তো বহুদিন করিনি, মানে প্রত্যেক সোমবারই আমার কিছু না কিছু থেকে যায়, খুব মিস করি। বা আপনাদের গলা অনেকদিন পর শুনলাম, আমরাও খুব মিস ভালো করি লাগলো। তোমার গলা শোনার জন্য। মানে অনেকদিন পর শুনে গলাগুলো শুনে সত্যিই খুব মানে ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি আজকেও একটা প্রোগ্রাম ছিল, আমি চলে এসেছি বাড়ি, সেজন্য জয়েন করলাম। তা আমি তো জানি না যে সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে। যাই হোক, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার এই কেউ কথা রাখেনি কবিতাটাই একটু মুখস্থ আছে আর কি। তাহলে আমি হ্যাঁ, এটা বলো বলো। বলি। হুম। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি
নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। নমস্কার, একটা লাইন মিস করে গেছি আমি। বাপরে, অপূর্ব তো সুন্দর গলার ভয়েস আর টোন। দারুণ দারুণ। ওই জন্যই তো আমরা মিস করি। লাইনটা 2টো লাইন মিস করে চলে গেছি, অনেকদিন বলা হয়নি। 5-6টা লাইন মিস করলেও কোনো ব্যাপার না, হেভি হয়েছে। দারুণ, সেই আমরা মজে ছিলাম। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও তৃপ্তি দিয়ে শুরু করো। হ্যাঁ, একটা পেলাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সব স্বপ্ন। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না। বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই। প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তো তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাববো মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকারও বাকময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এই মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না।
অমরত্বের অন্য নাম হয়। নমস্কার। বাহ, খুব সুন্দর। কবিতাটা খুব সুন্দর। দারুণ। এত মানে করে আমরা বলতেও নতুন নতুন পারলাম কবিতা, না ঠিক মতো। না ঠিকই আছে। আর এত তোমার গলাটা তো খুব সুন্দর, না ভয়েসটা খুব ভালো। ওই আচ্ছা, যে এবার মনে হচ্ছে, হ্যাঁ এবার মনে হচ্ছে হেড মিস্ট্রেস আর তার অ্যাসিস্ট্যান্ট আছে, আর কেউ আছে বলে মনে হচ্ছে না। তপদিদির হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তপদিদি কি কবিতা বললো গো, আমি শুনি না। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা, ওই কবিতাটা আমরা রবীন্দ্র জয়ন্তীতে করেছিলাম আমি আর ওই দেবাশিস স্যার মিলে গো। যে আচ্ছা, দুটো আচ্ছা। কবিতা ওরই একটা। ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি আজ। ঠিক আছে। হেড মিস্ট্রেস আমাকে বলেছেন আগে আমাকে করতে, ওই জন্য আমি আগে করে নিচ্ছি। আচ্ছা, গত সপ্তাহে আমি শক্তি চট্টোপাধ্যায় করেছি, এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর 14। যদি কবিতা লিখে মাঠ ভর্তি ধান ফলানো যেত, আমি রক্ত দিয়ে লিখতুম সেই কবিতা। যদি কবিতার ছন্দে তৃষ্ণার্ত ভূমিতে ধারা বর্ষণ হতো, আমি হার মজ্জার নির্যাস মিশিয়ে রচনা করতুম বৃষ্টির বন্দনা স্তোত্র। যদি কবিতা লিখে, হায় যদি কবিতা লিখে অনেকক্ষণ কান্নার পরে ঘুমিয়ে পড়েছে যে শিশু, তার মতন দুঃখ ছবি আমি আর কিচ্ছু দেখিনি জীবনে। যদি কবিতা লিখে নিভে যাওয়া উনুনের সামনে কেউ বসে আছে পেটের আগুন জ্বেলে, যদি কবিতা লিখে 3 ফুলের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে শুঁয়াপোকার ঝাঁক, যদি কবিতা লিখে ম্লান ছায়ায় উড়ে যাচ্ছে যার যার নিজস্ব পৃথিবী, শহর ছেড়ে যখনই যায় পল্লী আঘ্রাণ নিতে, মনে হয় আমি অন্য গ্রহের মানুষ। তোমার কষ্টে আমি গোপনে রোদন করতে পারি, কিন্তু তা কবিতা হবে না। তোমার দুর্দশায় আমি প্রতিপক্ষের বিরুদ্ধে রাগে গর্জে উঠতে পারি, কিন্তু তা কবিতা হবে না। এ এক মায়া দর্পণ কবিতা। এই নিয়ে বিরলে কিছু খেলা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। নমস্কার। দারুণ দারুণ। খুব ভালো হয়েছে আর বলেওছো খুব সুন্দর। হ্যাঁ, কবিতাটি খুব সুন্দর, কথাগুলো খুব কবিতাটাও খুব সুন্দর, কোত্থেকে পেলে গো? এইটা তোমার ওই সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতির শহর না, অনেকগুলো লিখেছে। ওই বলছিলাম না স্মৃতির শহর, যেটা কৃষ্ণা বরাদ্দি করলেন, ওটা স্মৃতির শহর 15, 26টা না কটা রয়েছে স্মৃতির শহর বলে। সুন্দর ওর কবিতাটা মধ্যে বলেছো, খুব ভালো। থ্যাংক ইউ। ওর মধ্যে এটা হচ্ছে স্মৃতির শহর 14। খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে শুনলাম। না এবার বৈশাখীকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনুষ্ঠানটিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব আজকে ভালো করেছে, অনেকেই হাজির হয়েছিল, অনেকদিন পর নির্মলা দিকে পেলাম। খুব ভালো লাগলো। দেবাশিস স্যার তো ছুটতে ছুটতে এসে জয়েন করে কবিতা বলে ফেলেছেন। হ্যাঁ, নাটকের রিহার্সাল থেকে বেরিয়েই একদম কবিতার আসরে। আর পারি না বাবু। আর যাক, আপনার মুখে আজকে শুনলাম। এটা রিনাদির ডায়লগ বলে দিল। নাটকের ডায়লগ, নাটক করছিলেন যে। ঠিক আছে, হ্যাঁ আজকে এখানে শেষ করো সবাই। এই তোমারটা বাকি রইল। এই বাকি আছে না, শুনবো। এ কি গো দিদি, না না, ওই কবিতাটা পড়তে পড়তে কিছু হবে। চলো পরে একটা সাঁওতালি ভাষায় শেখাও না, আদিবাসী। হেড মিস্ট্রেস ছাড়া ইনকমপ্লিট। একদম। অনেক ধন্যবাদ।
বাহ একটা আদিবাসী কবিতা আজকে বলে ভালো হতো। আজকে আমি বসে বসে সবার বলা শোনা সব শুনলাম, খুব ভালো লাগছিল। যাই হোক, আমি তোমাদের জন্য একটু ছোট্ট করে একটা শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি যেটা বললে মিতা দি, আমি অন্যদিন করব। হ্যাঁ, এই নাটক হ্যাঁ, করছি তো, এখন কাছেই নেই খাতা টাতাগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে যেটুকু আছে আমি শোনাচ্ছি তোমাদের জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজের কানে কানে। এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই। এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত। এক এক সময় মানুষের উপর রেগে উঠি, অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে। জন্তু জানোয়ার গাছপালাদের আমি ওসব দিতে পারি না। এক এক সময় ইচ্ছে হয় সবকিছু ভেঙে চুড়িয়ে লণ্ডভণ্ড করে ফেলি। আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না। হঠাৎ কখনো দেখতে পাই সহস্র চোখ মেলে তাকিয়ে আছে, সুন্দর কেউ যেন ডেকে বলছে, এসো এসো। কতক্ষণ ধরে বসে আমি তোমার জন্যে। মনে পড়ে বন্ধুদের মুখ, যারা শত্রু হতেও তো পারত। মনে পড়ে হালকা শত্রুদের, যারাও হয়তো কখনো আবার বন্ধু হবে। নদীর কিনারে গিয়ে মনে পড়ে নদীর চেয়েও উত্তল নারীকে। সন্ধ্যের আকাশ কি অকপট, বাতাসে কোনো মিথ্যে নেই। তখন খুব আস্তে ফিস ফিস করে প্রায় নিজের কানে কানে বলি, একটা মানুষ জন্ম পাওয়া গেল, নেহাত অজটিল কাটলো না। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুঁড়িয়ে 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 যে এসে বলেছো। ঠিক আছে। কত সপ্তাহ পড়াটা দিলে, সামনের সপ্তাহ পড়াটা। সবচেয়ে ধন্যবাদ আমাদের স্যার, নাটক করতে করতে দেখছি ঠিক টাইমে টাইমে অনলাইনে ক্লাস চালিয়ে দিয়ে চলে আসছে। একদম বলে দিয়ে গেল তো, মেডিটেশনটা চালিয়ে দিয়ে গেল, তারপরে এটা হ্যাঁ। বলে দিয়ে গেল এই ক্লাসটা করানোর জন্য। সব দিকেই নজর আছে না। হ্যাঁ, ওনার এই অত মানে কি একাগ্রতা বা এত পরিশ্রম দেখে আমরাও একটু একটু করে পিছিয়ে পিছিয়ে একদম। যাওয়ার চেষ্টা করছি আর কি। ওই জন্য আমরাও তো আমাদের আগ্রহ কষ্টগুলো পাচ্ছি আর যে কিছু কষ্ট মনে হয় না। একটু করি আর কি, ইচ্ছা যাচ্ছে। উনি এত কষ্ট করেন যে আমাদের মনে হয় তখন আমাদের এইগুলো কিছুই নয় ওনার কাছে। আজ থেকে আমাদের এখানে মেলা আরম্ভ হলো, সবাই চলে এসো মেলা দেখতে, সাদর আমন্ত্রণ। ওরে বাবারি, কেমন দিল দেখো বৈশাখী আমাদের। হ্যাঁ, এই তোমারও মেলা এটা, পাইনি, ওই জন্যই তো দিল। তোমার দেশের মেলা গো শ্যামলী দি। আমাকে কেউ নেমন্তন্ন করেনি ভাই, ওই জন্য আমি